শহীদ মিনারে আজ বিকেলে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানালো সার্জিস আলম। জুলাই আন্দোলনের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামেন মাদ্রাসা ছাত্ররাও। বড় ভূমিকা রাখেন যাত্রাবাড়ি এলাকায়। আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যাশা স্বজনের। দেশের রাজনীতিতে অবিস্মরণীয় বছর 2024। ছাত্র আন্দোলনের শেখ হাসিনার শাসনামলের অবসান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা। নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবি চক। শেষ অবকাঠামো নির্মাণ কাজ। সরাসরি রপ্তানিতে বাড়বে ব্যবসার পরিধি, চাঙ্গা হবে অর্থনীতি। রিক্সা ভ্যান এই দিক দিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয়। এখানে গেটের খুব প্রয়োজন। এখানে কেউ খোঁজও নেয় না বা এখানে কারো কোনো গুরুত্ব নেই। দেশের রেল ক্রসিংগুলো মৃত্যু ফাঁদ, বেশিরভাগেই নেই গেট ও গেটম্যান। রংপুরের 8 জেলায় 1500-র বেশি পুরোপুরি অরক্ষিত। ঘটছে দুর্ঘটনা, বারবার অভিযোগ করেও মিলছে না সমাধান। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শহীদ মিনারে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান। সোমবার রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠক শেষে ব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিস্তারিত তুষার আহমেদ ইমনের রিপোর্টে। গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে এ নিয়ে চলে আলোচনা। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এরপরই রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় 3.5 ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে সংবাদ সম্মেলনে সার্জিস আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সংহত রাখতে দ্রুত ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার, যেখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। ক্রসফায়ারে 2014 সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে। পরে তার বক্তব্যে বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানীর মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে। কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে। গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে গোলাম রাব্বানীর পরিবারকে ঘরের চাবি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নীলফামারী। 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রায়ই সীমা লঙ্ঘন করছে প্রতিবেশী দেশটি। তারা যেন এ দেশের অশান্তির কারণ না হয়ে ওঠে হুঁশিয়ার করেন জামায়াত আমির। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই জেলা পর্যায়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে সোমবার উত্তরের 2 জেলা সফর করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানান জামায়াতের আমির। কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন, সেই হিসাব আমরা এখনো করতে পারি। নির্মমভাবে তাদের উপর আক্রোশ উঠানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করবে। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। এ সময় ভারতের কড়া সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রতিবেশী দেশ যেন অশান্তির কারণ না হয়ে ওঠে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে দিনাজপুরের পথসভায় জামায়াত আমির বলেন, বাংলাদেশে মেজরিটি মাইনরিটির পার্থক্য নেই, সব ধর্মের মানুষই সমান। ওমর ফারুক, সময় সংবাদ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দেশজুড়ে প্রায় 80 জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হওয়ার দাবি করছে একটি সংগঠন। এছাড়া আন্দোলন চলাকালে যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন
মাদ্রাসার ছাত্ররা। 5ই আগস্ট নানা কৌশলে যৌথ বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের প্রতিরোধ উপেক্ষা করে গণভবনমুখী স্রোতকে ত্বরান্বিত করা হয়। সোহেল কোরাইশির ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির বিশেষ প্রতিবেদনে। হ্যাঙ্গারে ঝুলছে পছন্দের টুপি, কোটি আর পাঞ্জাবি। দেয়ালে শোভা পাচ্ছে নিজ হাতে আঁকা পোর্ট্রেট পোস্টার। শুধু নেই খুবাইব বিন আব্দুর রহমানের বিরুদ্ধে ছেলের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যাশা বাবার। তার আম্মাকে বলেন, আম্মা আমার নাম আপনারা খুবাইব রাখছেন। হযরত খুবাইব তো শহীদ হয়েছে, বুখারী শরীফের রওয়ায়াত। তো আম্মা আপনি আমার লাগা দোয়া করেন। মা দোয়া তো কবুল হয়, আল্লাহ নিয়ে আমার শহীদ করে। আমার ছেলে শহীদ হয়েছে, আল্লাহ নিয়ে শাহাদাত কবুল করে নেয় এবং দেশের জন্য সে এই কাজ করেছে। আল্লাহ দেশ মানুষ যেন শান্তিতে থাকতে পারে। জুলাইতে শুরু হওয়া ছাত্র আন্দোলন মাস ঘুরতেই রূপ নেয় সরকার পতন আন্দোলনে। 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলে সর্বস্তরের জনগণের সঙ্গে মাঠে নামেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও। বিশেষ করে অভ্যুত্থান নস্যাৎ করতে ঢাকার সঙ্গে যখন সারা দেশের রেল ও নৌপথ বন্ধ করে দেয়া হয়, তখন তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 4 আগস্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করার পর যৌথ বাহিনীর তৎপরতায় সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা। সে সময় এই যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে অবলীলায়। ঢাকার দক্ষিণ এই প্রবেশদ্বারটি আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্ন রাখতে কয়েকটি ভাগে ভাগ হয়ে কর্মতৎপরতা শুরু করে তারা। 1 মাস আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর মধ্যে কিছু গ্রুপ পর্যবেক্ষণে রাখে যৌথ বাহিনীর তৎপরতা, কিছু গ্রুপ কাজ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ প্রতিহতে, কেউ আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে আশেপাশের এলাকার আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশের ব্যবস্থা করেন। এভাবে ত্রিমুখী কৌশলে যৌথ বাহিনীর কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেন তারা। ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে, নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে, কখনো তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে এবং এক পর্যায়ে যখন তাদের প্রতিরোধ ব্যবস্থা যখন ভেঙে যায় তখন তারা আবার সামনে গিয়েছে। শুধু যাত্রাবাড়ি সায়দাবাদ নয়, সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। যে প্রত্যাশা থেকে তাদের এই আত্মত্যাগ, তা বৃথা যেতে দেয়া হবে না বলে জানান অভ্যুত্থানকারী নেতারা। এই আন্দোলনে রক্ত দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থী কিন্তু সর্বাগ্রে ছিল। সরকারের তরফ থেকেও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আগের মতো মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখা বা দাবিয়ে রাখার যে জায়গা, সেটি আর বাংলাদেশে থাকবে না। তরুণ আলেম প্রজন্ম নামের একটি সংগঠন আন্দোলনে শহীদ 77 জন মাদ্রাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মত বিনিময় করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকগুলো প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে যুক্ত হন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে দেশ পরিবর্তন হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি।
ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় তিনি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশনা দেন। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়, যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে মুখ জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আইনের শাসন প্রতিষ্ঠার কথা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। এদিকে আগুনে 5টি মন্ত্রণালয়ের প্রায় 200 কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় পুড়ে যায় 5টি মন্ত্রণালয়ের নথি, আসবাবপত্র সহ সবকিছু। এ ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে তদন্ত রিপোর্ট এখনও প্রস্তুত করতে পারেনি তদন্ত কমিটি। আরও পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার বিকেলে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি, টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আমাদের কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো, বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এ বিষয়ে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, আগুনে ভবনটির প্রতিটি তলায় থাকা অন্তত 45 থেকে 50টি করে কক্ষ পুড়েছে। 40-50টা করে এবারে যে রুম আছে ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিকল্প হিসেবে নগর ভবন, রেল ভবন সহ অন্যান্য ভবনে জরুরি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2024 সাল বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতনের এক অবিস্মরণীয় বছর। বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও কোটা আন্দোলন দেশকে এক নতুন মোড়ে নিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 16 বছরের শাসনের অবসান ঘটে ছাত্র জনতার আন্দোলনের চাপে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এ বছরের অন্যতম আলোচিত ঘটনা। 2024 সাল ছিল বাংলাদেশের জন্য এক পরিবর্তনের বছর। বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা হয়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর ব্যাপক বর্জন ও প্রতিবাদের পর আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের আয়োজন করে এবং ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হয়। তবে এই নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়, যা দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার বঞ্চিত মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। ফলস্বরূপ কোটা আন্দোলন সহ অন্যান্য সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়, যার ফলে শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসন শেষে সরকার পতন ঘটে। এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হয়ে ওঠে, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। প্রথমে এই আন্দোলন দমনে সরকার ছাত্রলীগকে ব্যবহার করে, কিন্তু তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
শুরু হয় শেখ হাসিনা পতনের দাবিতে এক দফা আন্দোলন। এই আন্দোলন দ্রুতই জনজাগরণে পরিণত হয়, যেখানে তরুণ ছাত্র ও সাধারণ জনগণ সরকারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনীকে সর্বোচ্চ শক্তি ব্যবহারেরও নির্দেশ দেন। বুলেটবিদ্ধ হয়ে শহীদ হন সহস্র তরুণ ছাত্র জনতা, যা পুরো জাতিকে শোক ও ক্ষোভে উদ্দীপ্ত করে। অবশেষে ছাত্র জনতার রক্তের কাছে ধরাশায়ী হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সূচিত হয় এক নতুন অধ্যায়। গণতন্ত্র, সুশাসন এবং জন অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশ নতুন যাত্রাপথে এগিয়ে যেতে শুরু করে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী। আগস্টের ৮ তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করে। এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন সহ নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ৬ বছরের কারাবাস থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খারিজ হয় একের পর এক মামলা। তার মুক্তি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া ২০২৪ সালের রাজনীতিতে একটি অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সহিংস ভূমিকা এবং তার আগে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। ছাত্রলীগ নিষিদ্ধের পরপরই বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি ওঠে। যদিও সরকার এই দাবি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তবু এই বিতর্ক দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামায়াতে ইসলামী। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সক্রিয় হয় রাজপথেও। বছরের শেষের দিকে এসে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার সূচনা হয়, যা সংস্কার, নির্বাচন এবং কিংস পার্টি নিয়ে ঘুরতে থাকে। এ বছরটির ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতের রাজনীতি এবং গণতান্ত্রিক পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলবে। ২০২৪ সালের পরিবর্তনগুলো দেশের রাজনৈতিক কাঠামো এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গে আছি জুম্মান সাদিক জ্যাভলিন। বিদায়ী বছরে আলোচিত বিষয় ছিল গুম হওয়া একাধিক হেভিওয়েট ব্যক্তির ফিরে আসা এবং আলোচিত বন্দিশালা কথিত আয়না ঘরের সন্ধান পাওয়া। গুমের রহস্য উদ্ঘাটনে এ সময়ে গঠিত হয় গুম কমিশন। কমিশনে জমা হয় প্রায় ২,০০০ গুমের অভিযোগ। দায়ের করা অভিযোগে অভিযুক্ত করা হয় সামরিক গোয়েন্দা সংস্থা, র্যাব ও পুলিশের বিভিন্ন ইউনিটকে। উনিশশো ৭১ সালের ১১ ডিসেম্বর আলবদর সদস্যরা ধরে নিয়ে যায় কথা সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। পরের বছরের ৩০ জানুয়ারি ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরেননি জহির রায়হান। পরবর্তী বিভিন্ন সরকারের আমলে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক কারণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও আলোচিত বিষয় হয়ে ওঠে গুম। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ১,৬৭৬টি গুমের অভিযোগ নথিভুক্ত হয় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে। কমিশন পর্যালোচনা করছে ৭৫৮টি অভিযোগ। ২০১৬ সালে সর্বোচ্চ ১৩০টি গুমের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের টানা ৪ বারের শাসনামলে বহুল আলোচিত বিষয় গুমের কেন্দ্রবিন্দু ছিল আয়নাঘর নামে পরিচিতি পাওয়া বন্দিশালা। আওয়ামী লীগের পতনের আগে ও পরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা মানববন্ধন করে আয়নাঘরে বন্দী স্বজনদের মুক্তির দাবি জানান।
হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, বাধ্যতামূলক অবসরে থাকা সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান সহ আরও অনেকেই। বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই ছিলেন গুমের টার্গেট। অনেকের মতো বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী ফিরে আসলেও সন্ধান মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলী সহ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির নেতা ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাসের। চলতি বছর ঢাকায় র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের নিয়ন্ত্রণাধীন বন্দিশালা আয়নাঘরের সন্ধান মেলে। এছাড়া ঢাকার বাইরেও 8টি আয়নাঘরের সন্ধান পাওয়া যায়। গুমের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা উঠে এসেছে কমিশনের রিপোর্টে। সুপ্রিম কোর্ট থেকে গুম হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলার সাক্ষী শোকরঞ্জন বালি ও রাজধানীর উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার দীর্ঘদিন পর ভারতে তাদের সন্ধান পাওয়া যায়। বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করে কমিশনের সদস্যরা আলামত নষ্টের প্রমাণ পেয়েছেন বলে জানান। হাসিনা সরকারের পতনের পর গুম থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়ার কথা জানায় সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রংপুর বিভাগের 8 জেলার 1939টি রেল ক্রসিংয়ের মধ্যে গেট ও গেটম্যান রয়েছে মাত্র 413টিতে। বাকি 1500-র বেশি ক্রসিং পুরোপুরি অরক্ষিত। এতে রেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ করার পরও মিলছে না কোনো সমাধান। তবে শিগগিরই ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস রেল কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রেলওয়ে ডিভিশনের এরকম অসংখ্য রেল ক্রসিং রয়েছে যেখানে কোনো গেট নেই, এমনকি কোনো গেটম্যানও নেই। ফলে প্রতিনিয়ত এসব রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ দীর্ঘ সময়ও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে 540 কিলোমিটার রেলপথে রেল ক্রসিংয়ের সংখ্যা 1939টি। এর মধ্যে মাত্র 413টিতে রয়েছে গেট ও গেটম্যান। 1166টি ক্রসিংয়ে গেট থাকলেও নেই গেটম্যান, আর 360টি উন্মুক্ত। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হতে দেখেছি রেল খাতে। রেল ক্রসিংয়ে কয় টাকা খরচ হবে আমরা জানি যে কয়েক লক্ষ টাকা মতো খরচের ব্যাপার আছে। তার জন্য এখানে রেল ক্রসিংগুলো রেল গেট বসায়, লোকবল নিয়োগ দেয়। কোনো রেল ক্রসিংয়ে শুধু সাইনবোর্ড ঝুলিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত এসব রেল ক্রসিংয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো সমাধান মেলেনি। রিক্সা ভ্যান এদিক দিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয় এখানে শীতকালে। দেখাও যায় না গাছপালার জন্য ট্রেন কত দূরে আছে, দেখে যে সিগন্যাল নিয়ে যাবে এরকমও পাওয়া যায় না। অনেক সময় শীতকালে কুয়াশা থাকে। প্রতিটা মুহূর্তে গার্জিয়ানদের একটা ভয় থাকে এই জায়গাটাকে নিয়ে। এই জায়গাটা একটা গেটের খুব প্রয়োজন। এখানে কেউ খোঁজও নেয় না বা এখানে কারো কোনো গুরুত্ব নেই। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। পর্যাপ্ত পরিমাণ গেটম্যান না থাকার কারণে প্রায় দেখা যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতেছে, কিছুদিনের মধ্যে একটা গেট পুরোপুরি সব গেটম্যান পাওয়া যাবে। রেলওয়ে সৈয়দপুর জেলায় গত 3 বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে 251 জনের, যার মধ্যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে অরক্ষিত ক্রসিংয়ে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এক দশকেও রংপুর সিটি কর্পোরেশনে গড়ে ওঠেনি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় পুরো শহরের আবর্জনা ফেলা হচ্ছে নাচনিয়ার বিলে। উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেলায় দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় 10 বছর ধরে রংপুর সিটি কর্পোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে মাহিগঞ্জের নাসনিয়া বিলে। উন্মুক্ত স্থানে স্তূপ হওয়া এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। চরম অস্বস্তি নিয়ে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের। 500-600 একর জমি আমাদের এই পলিথিনের কারণে, বর্জ্যের কারণে নষ্ট হয়। কুকুর দিয়ে অত্যাচার হয়। আশপাশে যে 8-10টা এলাকা আছে তারা কিন্তু প্রচুরভাবে ভুক্তভোগী ভাই আজকে এই স্থাপনার কারণে। পাখি, পশু এদের মাধ্যমে ময়লাগুলো বিভিন্ন মানুষের বাড়িতে যাচ্ছে। বাচ্চা কাচ্চা আছে, আমাদের যে ফ্যামিলি আছে, এদের যে স্বাস্থ্য ঝুঁকি, কি ঝুঁকিতে আছি আমরা
এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একমাত্র ডাম্পিং স্টেশনটিতেও রয়েছে চরম অব্যবস্থাপনা। সীমানা প্রাচীর না থাকায় যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে আবর্জনা। তবে লোকালয়ের মধ্যে হয় এখানে কম আবর্জনা ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। এসব ময়লা আবর্জনা আলাদা আলাদাভাবে শোধন বা ধ্বংস করার কথা থাকলেও নগরীর সমস্ত ময়লা আবর্জনা নিয়ে এসে ফেলে রাখা হচ্ছে অরক্ষিত এই স্থানটিতে। আর এখান থেকেই শত শত পশু পাখির মাধ্যমে এসব ময়লা আবর্জনা ছড়িয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকায়। নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ। টোটালটা একটা পরিকল্পনার অভাব। মেডিকেল বর্জ্যটা যে পরিমাণ এখানে জীবাণু থাকে, এই জীবাণুগুলো অনেকে বুঝবে না। বিভিন্নভাবে কিন্তু অত্র এলাকাটার মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায় যাবে। একদিক দিয়ে তারা হয়তো অপসারণ করতেছে, কিন্তু আর একদিক থেকে মহা বিপজ্জনক একটা অবস্থান তৈরি করতেছে। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্তৃপক্ষের। এই মুহূর্তে আমাদের কিন্তু রংপুরের জন্য আমাদের বরাদ্দ নেই। একটু আমরা আশার বাণী শোনাতে পারি, কোরিয়ান একটি গ্র্যান্টের মাধ্যমে তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কাজ করার জন্য আমাদেরকে প্রপোজ করেছে। মাত্র ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড তারা এই বিষয়ে কাজ করতে আগ্রহী। 2012 সালের 28 জুন গঠিত হয় রংপুর সিটি কর্পোরেশন। নগরীর 33টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 10 লাখ মানুষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জানুয়ারিতে সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালু করতে চায় সিভিল এভিয়েশন। অবকাঠামোগত সব নির্মাণ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট সরঞ্জাম সহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানকে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি কার্যক্রম শুরু হলে সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে উদ্যোগ লাভজনক করতে শিল্পভিত্তিক পণ্য আমদানি রফতানির পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট ঘুরে এসে কাজল আবদুল্লাহর রিপোর্ট। সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয় 2 বছর আগেই। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই চালুর প্রক্রিয়ায় আছে কার্গো কমপ্লেক্সটি। অবকাঠামোগত ব্যবস্থাপনার অংশ হিসেবে তৈরি হয়েছে বিশাল ছাউনি। আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সের মান নিশ্চিতে পণ্য পরীক্ষায় বসানো হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এছাড়া সহযোগী হিসেবে রয়েছে আরও 2টি মেশিন। খালি একটা হেভি হাই লোডার লাগবে, সেটা বিমানকে রিকোয়েস্ট করেছি একটা হাই লোডার দেওয়ার জন্য। 1 জানুয়ারি থেকে ওখানে আমরা কার্গো ইনিশিয়াল শুরু করতে চাই, অল্প ছোট স্কেলে শুরু করতে চাই, অ্যান্ড দেন উই উড লাইক টু ডু ইন আ বিগার স্কেল ফ্রম দেয়ার। রপ্তানিকারকরা বলছেন, এ অঞ্চল থেকে সরাসরি রপ্তানি শুরু হলে বাড়বে ব্যবসার পরিধি, প্রভাব পড়বে জীবন জীবিকায়। এক্সপোর্ট বাড়বে, বিভিন্ন আইটেম যাবে, গার্মেন্টস যাবে, মেডিসিন যাবে, শাকসবজি ফলমূল যাবে। তখন কোম্পানিগুলো ঢাকার থেকে আসবে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে, তখন গিয়ে অটোমেটিকলি তো আপনার কর্মসংস্থান হবে, রেভিনিউ আসবে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে সিলেট অঞ্চলের বিভিন্ন সবজি ও মাটির তৈজসপত্রের চাহিদা রয়েছে। তবে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া নিয়ে আছে বিশেষজ্ঞদের প্রশ্ন। এক্ষেত্রে পরিবহন ভাড়া কমাতে পারলে ভালো ফলাফল পাওয়ার আশা ব্যবসায়ীদের। রেডিমেড গার্মেন্টসই বলি বা অন্য যে কোনো এক্সপোর্টেবলসই বলি, সিলেট থেকে ওই ধরনের এস্টাবলিশমেন্ট খুব কমই আছে। মার্কেট সার্ভে করতে হবে। 2 মাস 6 মাস চলার পরে দেখলাম যে না, এটা কাজ হচ্ছে না, আবার আমরা করলাম, ডিসিশন রিভার্ট করলাম। সেটা আমার মনে হয় খুব ওয়াইজ সিদ্ধান্ত না। ঢাকার থেকে আমি যদি গার্মেন্টসগুলো আনিয়া দেই, ট্রাক ভাড়া যেটা, ওইটা যদি আমাদেরকে কমান, তাহলে আশা করি আমরা সিলেট থেকে দুবাই বলেন, মিডল ইস্ট বলেন বা ইংল্যান্ডে বলেন, আমরা সব রপ্তানি করতে পারবো। যে কোনো পরিবহন ব্যবস্থাপনায় দ্বিমুখী যাত্রী বা মালামালের চাপ না থাকলে যে কোনো অত্যাধুনিক ব্যবস্থাপনাও ভেস্তে যেতে পারে অলাভজনক পরিচালন ব্যয়ের ভারে। শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় বৃহত্তম সুবিধা সম্বলিত রপ্তানি কার্গো কমপ্লেক্স নিয়ে প্রস্তুত সিলেট এয়ারপোর্ট। ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ রপ্তানি কার্গো কমপ্লেক্সের। আগামী জানুয়ারিতে যাত্রা শুরু করলে যে কোনো পণ্য রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে কাঁচা শাকসবজি লন্ডন এবং ইউরোপের বাজারে রপ্তানি করতে হলে প্রয়োজন হবে ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউসের আদলে একটি স্বীকৃত প্যাকিং হাউস। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, সিলেট। নির্মাণের 15 বছরেও পূর্ণতা পায়নি দিনাজপুর পৌরসভা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। নিরাপত্তার পাশাপাশি নেই পরিবহন শ্রমিকদের ন্যূনতম সুবিধা। এ কারণে অনেকেই শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র ট্রাক পার্কিং করছেন। শ্রমিকের অভিযোগ, বিষয়টি বারবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আগামীতে কোনো প্রকল্পের কাজ আসলে সেখানে বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
2009 সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় 3 একর জায়গায় নির্মাণ করা হয় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। তবে নিরাপত্তা বেষ্টনী না থাকায় টার্মিনালটি অরক্ষিত। এ কারণে জেলা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার না হওয়ায় টার্মিনাল এলাকা বর্তমানে ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার পাশাপাশি নেই পরিবহন শ্রমিকদের ন্যূনতম সুবিধা। এ কারণে অনেকে টার্মিনালে ট্রাক রাখতে ইচ্ছুক নন। লাইটিং এর ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এই যে লোকজন রাস্তাঘাট দিয়ে মনে করেন যে চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কোনটা চোর কোনটা ভালো এটা আমরা কিভাবে বুঝবো? 50 টাকা করে নেয়, এই ভয়ে অনেক গাড়ি আসে না। বাথরুম, টয়লেট এগুলো নাই, গোসলখানা নাই। ট্রাক শ্রমিক নেতারা বলছেন, বিষয়টি বারবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভার কর্তৃপক্ষকে বহুবার বলেছি এটাকে বাউন্ডারি প্রাচীর দিয়ে এটাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করা, ড্রাইভাররা যেন সেখানে থাকতে পারে, কিন্তু বারবার বলা সত্ত্বেও পৌরসভা থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে অতি তাড়াতাড়ি যেন আমাদের এই ট্রাক টার্মিনাল একটু সমাধান করে দেয়। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামীতে কোনো বড় প্রকল্পের কাজ আসলে সেখানে ট্রাক টার্মিনাল আধুনিকায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। সেটার উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। বিভিন্ন বড় রকম প্রজেক্ট পেলে আমরা ওখানে উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ। দিনাজপুর থেকে দেশের বিভিন্ন এলাকার দৈনিক 1 থেকে 1,500 ট্রাক নিয়মিত যাতায়াত করে। সময় সংবাদ, দিনাজপুর। চালের দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশে নতুন করে 1 লাখ টন চাল আমদানি হয়েছে। মজুদের ঘাটতি থাকলে তা পূরণে সরকার চেষ্টা করছে। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবি কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রায় 1 লাখ টন নতুন করে চাল আমদানি হয়েছে। জাহাজ একটা চিটং পোর্টে অলরেডি 50,000 টনের চাল ডিসচার্জ হচ্ছে। সো যে ধরনের মজুদের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা করছে। সো আমি আশা করি যে মানে মজুদের কোনো ঘাটতি নেই, বাজারে সরবরাহ ব্যবস্থা যদি কোনো ঘাটতি থাকে সেটাও আশা করা যায় ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে। আমাদের প্রস্তুতি যে ঠিক রমজান কেন্দ্রিক না, আমার চিন্তা ভাবনা এখন কোরবানি ঈদ কেন্দ্রিক, যে ওই পর্যন্ত আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যেন সরবরাহ এবং ঘাটতির একটা সমতা থাকে। মাঝপথে আটকে গেছে নীলফামারীর ডোমার উপজেলার 3টি সড়কের সংস্কার কাজ। 2020-21 অর্থ বছরে কাজ শুরু হলেও শেষ হয়েছে মাত্র 29%। পরে ঠিকাদার অপারগতা প্রকাশ করলে জরিমানা করা হয় তাকে। এদিকে সড়ক 3টির বেহাল দশার কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও খানাখন্দ, ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2020-21 অর্থ বছরে নীলফামারীর ডোমার উপজেলা সদর বাজার থেকে বসুনিয়া বাজার, ডোমার গ্রোথ সেন্টার থেকে আলশিয়ার বাজার এবং বোড়াগাড়ি বাজার থেকে পাঙ্গা চৌপতি পর্যন্ত 3টি সড়কের সংস্কার কাজ শুরু হয়। মোট 25 কিলোমিটার দীর্ঘ সড়কগুলো বর্তমানে প্রায় 15 কিলোমিটার অংশ চলাচল অনুপযোগী। ভাঙ্গা সড়কে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এমপির মোড় থেকে এই রাস্তাটাতে আমাদের এত দুর্ভোগ, আমরা ভ্যানে গেলেও কষ্ট, সাইকেলে গেলেও কষ্ট। এই যে ধুলা বালু ভাঙ্গা, কিভাবে রুগীর গাড়ি যায় এই রাস্তা দিয়ে? গাড়ি উল্টে পড়ে যায়, অনেক লোক ক্ষতিকার হয়ে যায়। প্রকল্পের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র 29 ভাগ শেষ করতে পেরেছে। এরপর তারা বাকি কাজ করতে অপারগতা প্রকাশ করে। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে এজন্য ঠিকাদারকে জরিমানা করা হয়েছে। নতুন বরাদ্দের প্রাক্কলনও পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। উনি সারেন্ডার করেছেন কাজটা, যে উনি আর করতে পারবেন না। সেক্ষেত্রে ওনার জরিমানা আরোপ করে আমরা কাজটা বাতিলের জন্য সুপারিশ করেছি এবং কাজটা নতুন করে টেন্ডার করার জন্য আমরা এস্টিমেট করে এক্সেন অফিসে পাঠিয়ে দিয়েছি এবং সেখান থেকে হেডকোয়ার্টার পর্যন্ত চলে গিয়েছে। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে সড়ক 3টি সংস্কারে ব্যয় ধরা হয়েছিল প্রায় 19 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কুড়িগ্রামের চরাঞ্চলে ব্যাপক পরিসরে সরিষা আবাদ হচ্ছে। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ এবং প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভবান হওয়া যাবে বলছেন কৃষক। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট।
বিস্তীর্ণ জমিতে হলুদের সমারোহ। হলুদ ফুলের উপর সূর্যের আলো পড়লে চোখ ধাঁধিয়ে যায়। কুড়িগ্রামের 4.5 শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক। পানি যখন সরিয়ে যায় আশ্বিন কার্তিক মাসে, তখন আমন ধান আবাদ করার সময় থাকে না, তখন শুধু এই সরিষা শস্য উৎপাদন করা হয়। অধিকাংশ চরে সরিষার আবাদ হয়, আর এই আবাদটা খুব কম খরচে আমরা ফলাতে পারি। আবাদ করি হিসেবে সরকারি কোনো প্রণোদনা পাই না আমরা। এগুলা কৃষি মন্ত্রণালয় কিছু দিত যদি আমাদের, তারও মোটামুটি ভালো ফলন করা যেত। কৃষি বিভাগ বলছে এবছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয়। এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলু সহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে। একটি ফসল কমে গেলেও আরেকটি ফসলে আমাদের বৃদ্ধি হয়েছে। আমাদের উৎপাদনের দিক থেকে এটি কোনোভাবেই খারাপ না, আমাদের বরঞ্চ আমাদের এখানকার কৃষক আলু চাষ করে তারা অতিরিক্ত অর্থ উপার্জন করবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুড়িগ্রামে 28,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 25,635 হেক্টর জমিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। গাইবান্ধায় খাল বিল সহ উন্মুক্ত জলাশয় থেকে মাছ শিকার করা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে। মাছের সঙ্গে ধরা পড়ছে বিভিন্ন পোনা, রেণু ও অন্যান্য জলজ প্রাণীও। এলাকাবাসী বলছেন মা মাছ ও পোনা নিধন হওয়ায় শিগগিরই সব জলাশয়ে মাছের প্রজনন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন জাল ব্যবহার বন্ধে অভিযান চালানোর কথা জানায় মৎস্য বিভাগ। বিপ্লব ইসলামের রিপোর্ট। খাল বিলে পেতে রাখা হয়েছে চায়না দুয়ারি জাল, তাতে মাছের সঙ্গে ধরা পড়ছে বিভিন্ন পোনা, রেণু ও অন্যান্য জলজ প্রাণীও। গাইবান্ধার বেশিরভাগ খাল বিল ও নদীতে নিষিদ্ধ চায়না জাল বা চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। দিনের পর দিন এভাবে মাছ শিকার করায় কমে এসেছে নদী ও বিলে মাছের প্রজনন। চায়না জালের মাছ যা আছে আপনার পোনা পর্যন্ত শেষ করে ফেলায়। এই যে ঠুসি, চায়না জাল, এই মাছগুলো শেষ করে ফেলেছে। এই যে জালগুলি চায়নার জালের জন্য সব মাছ কমিয়েছে। তবে নিষিদ্ধ এ জাল ব্যবহার বন্ধে অভিযান চালানোর কথা জানায় মৎস্য বিভাগ। আমরা অভিযান চলছে, চলমান এই অভিযানটা আরো জোরদার করা হবে, সচেতনমূলক সভা চলছে। আমরা ওই জেলেদেরকে প্রতিনিয়ত এগুলো বলতেছি। মৎস্য বিভাগের তথ্য মতে গাইবান্ধায় 224টি বিল, 42টি খাল ও 6টি বড় নদী সহ 29টি মৎস্য অভয় আশ্রম রয়েছে। জেলায় বাৎসরিক মাছের উৎপাদন 46,850 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 2025 সালের বর্ষপণ্য হতে পারে আসবাবপত্র বা ফার্নিচার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনীতে এ ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সম্ভাবনা কাজে লাগাতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। আর রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানির জন্য তৈরি পোশাকের মতো বন্ড সুবিধা চান ফার্নিচার শিল্পের উদ্যোক্তারা। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। সাদামাটা থেকে বাহারি রং নকশা ও বহুমুখী ব্যবহার উপযোগী অভিজাত আসবাবপত্র, কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন 30,000 কোটি টাকা। দেশের চাহিদার 95% মিটিয়ে বিদেশেও যাচ্ছে দেশের ফার্নিচার। তবে 75,000 কোটি ডলারের বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্সা নগণ্য। এ খাতের সর্বোচ্চ রফতানি হয়েছে 2021-22 অর্থ বছরে মাত্র 11 কোটি ডলার। এরপর থেকেই পতনের মুখে। রফতানি বৈচিত্র্যতার অংশ হিসেবে বিশেষ নজর দিতে 2025 সালের জন্য বর্ষপণ্য নির্বাচন করা হতে পারে ফার্নিচারকে। এপিবি জানিয়েছে এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে 1 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে। আমরা যেটুকু জানতে পেরেছি তাতে এবছর ফার্নিচারকেই হয়তো বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হতে পারে। এর আগে ঘোষণা দেয়া কোনো বর্ষপণ্যই আসার পালে হাওয়া লাগাতে পারেনি, তাই উপযুক্ত কর্মকৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রথম দিন এটাকে নিয়ে নাচানাচি করবে, এক প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে একটা সুমধুর বক্তৃতা দিবে, কিন্তু তারপরে এটাকে যে দাঁড় করানোর জন্য যে পদক্ষেপগুলো দেওয়া দরকার, যাতে বন ধ্বংস না হয় অথচ কাঠ আসে, যাতে সেই কাঠের স্কিল বাড়ে এবং এটার কোয়ালিটি অফ ফার্নিচার এমন হয় যাতে ইন্টারন্যাশনাল মার্কেট হয়,
এই জায়গাগুলোতে পদক্ষেপ না নিলে এটা সফল হবে না। এ খাতের উদ্যোক্তারা বলছেন, সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে দিতে হবে নীতি সহায়তা, যেমনটি দেয়া হচ্ছে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে। বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করার কারণে আমরা আশা করি সরকার পলিসিগত দিক থেকে কিছু পরিবর্তন আনবেন, যেখানে ফার্নিচার এক্সপোর্টের ব্যাপারে কিছু সহযোগিতা থাকবে, প্রণোদনা থাকবে। বর্ষপণ্য ঘোষণা শুধুমাত্র মুখে করলে হবে না, যেগুলো আমি ইম্পোর্ট করবো তারপরও সেগুলো যেন আমরা খুব সহজে যেন বন্ডের আন্ডারে ডিউটি ফ্রি নিয়ে আসতে পারি, এবং ডিউটি ফ্রি করার পরে আমরা আমাদের লোকাল বা ভ্যালু অ্যাড করে যেন আমরা বেশি সহজে রপ্তানি করতে পারি। ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রপ্তানি হয়ে থাকে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। মূল্যবান ধাতু কিংবা বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণ সব সময় তালিকার শুরুতেই থাকে। চাহিদার এমন দাপটে বছর জুড়েই স্বর্ণের বাজার ছিল চড়া, কখনো বেড়ে কখনো কমে ৬২ বার সমন্বয়ের পর চলতি বছর শেষে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে প্রায় ২৬,০০০ টাকা। বিশ্ববাজারের দাম বাড়ার প্রভাবই ছিল মূলত দেশের বাজারে দাম বৃদ্ধির কারণ। ২০২৪ সাল জুড়ে স্বর্ণের বাজারের বিস্তারিত জানাচ্ছেন ইয়ানুর সিফাত। সাল পুরোটা জুড়েই টালমাটাল ছিল দেশের স্বর্ণের বাজার। কখনো টানা বেড়েছে, আবার কখনো টানা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সপ্তাহ ব্যবধানে, এমনকি দিন ব্যবধানেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজার। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২০২৩ সালে ২৯ বার সমন্বয় করা হয়েছে। ২০২২ সালের তুলনায় ২০,২৯৬ টাকা বেড়ে ২০২৩ সালে ভরিপ্রতি দাম হয়েছিল ১,১১,০৪১ টাকা। দামের এই সমন্বয় চলতি বছর জুড়ে অব্যাহত ছিল এবং তা হয়েছিল রেকর্ড ৬২ বার। এর মধ্য দিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২৫,৮৪৭ টাকা বেড়ে হয়েছে ১,৩৮,২৮৮ টাকা। আর চলতি বছরের ৩০ অক্টোবর দেশের ইতিহাসে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ থেকে ১,৪৩,৫২৬ টাকা। আন্তর্জাতিক বাজারে বাড়ায় দেশের বাজারেও বারবার সমন্বয় হয়েছে স্বর্ণের দাম। চলতি বছর বিশ্ব বাজারে বেড়েছে ২৮%। ৩১ অক্টোবর প্রতি আউন্স রেকর্ড $২,৭৯০.১৫ উঠে যায়। সুদ হার বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ বাড়ানো এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নেয় দাম বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্য সহ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরত আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ২০২৫ সালেও ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের বাজার। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। নবরূপে সাজছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। জঞ্জাল সরিয়ে দৃষ্টিনন্দন করতে প্রথমবারের মতো যৌথভাবে কাজ করছে ৩ সংস্থা। এরই মধ্যে ১ কিলোমিটার এলাকা সেজেছে বর্ণিল রূপে। সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হতে লাগবে আরও ১-১.৫ বছর। এছাড়া সৈকতকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করা হবে বলে জানান সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। যত্রতত্র দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে সৌন্দর্য হারিয়েছিল ৫ কিলোমিটার দীর্ঘ পতেঙ্গা সমুদ্র সৈকত। শুধু তাই নয়, দখলে শুরু হয়ে পড়েছিল সরকারিভাবে নির্মিত ওয়াকওয়েও। নানা অব্যবস্থাপনায় সৈকত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল পর্যটকরা। দেরিতে হলেও পর্যটন স্পটটি রক্ষায় যৌথভাবে এগিয়ে এসেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বসানো হয়েছে দৃষ্টিনন্দন বাতি, তৈরি করা হয়েছে বাগান, সবুজায়ন ও পরিচ্ছন্নতায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। তৈরি হচ্ছে প্রাণ ভরে শ্বাস নেওয়ার পরিবেশ। সৈকত সংলগ্ন আউটার রিং রোডের অপর পাশে পর্যটন জোন গড়ে তুলতে জমি অধিগ্রহণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে সিডিএ। পর্যটন স্পটটিকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি সুযোগ সুবিধা বাড়াতে এরই মধ্যে নতুন রূপে সেজেছে সৈকতের ১ কিলোমিটার এলাকা। পুরো কাজ শেষ হতে লাগবে আরও ১-১.৫ বছর। বাগানগুলো করছি এবং দোকানগুলো সরিয়ে পর্যায়ক্রমভাবে একটা জায়গায় অস্থায়ীভাবে তার দোকানগুলো করবে, একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আর ম্যাক্সিমাম ওপেন স্পেস যাতে ক্রিয়েট হয়। এবং এখানে জানেন যে আপনি সিকিউরিটি নাই, লাইট নাই, লাইটিং ছিল না। এই লাইটগুলো থাকবে, সিকিউরিটি থাকবে,
ব্লকে রং করছি আমরা, এবং মানুষ যাতে ওপেনলি হাঁটতে পারে 1 কিলোমিটার। পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন স্পটে রূপান্তরের কাজ চলছে বলে জানান সিটি মেয়র। কোঅর্ডিনেশনটা খুবই চমৎকার, সবাই মিলে পতেঙ্গাকে আমরা সাজাতে পেরেছি। সন্ধ্যার পরে লাইটগুলো জ্বলবে, সিটি কর্পোরেশন থেকে এবং আরেকটি সংস্থা সবাই মিলে আমরা কিছু বিন এখানে দিয়েছি যাতে করে ময়লা সেগুলো বাইরে না ফেলে। আগামীতে পতেঙ্গা সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণে অপারেটর নিয়োগ দেওয়ার চিন্তা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। দেশের মানুষ একটি যৌক্তিক সময়ে নির্বাচন দেখতে চায়। যতক্ষণ পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে ততদিন দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা MN একাডেমি মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্টকে তো আমরা সমর্থন দিয়েছি, কিন্তু একটি যৌক্তিক সময় নির্বাচন অবশ্যই আমাদের এই দেশের মানুষ দেখতে চায়। কারণ নির্বাচন না হলে একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে না আসে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিরাপত্তা নিশ্চিত এবং 2 শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিসহ 4 দফা দাবিতে শাটল ট্রেন ও চবের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30টায় শহীদ মিনার চত্বরে শুরু হয় মানববন্ধন। সেখান থেকে শোডাউন নিয়ে প্রধান ফটকে অবস্থান নেন তারা। দুপুর 2টা পর্যন্ত চলে এই আন্দোলন। এ সময় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, শাটল ট্রেনে বহিরাগতদের অনুপ্রবেশ রোধ, বগিতে নিরাপত্তার জন্য কমপক্ষে 1 জন করে পুলিশ মোতায়েন ও ভুক্তভোগী শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করার দাবিও জানায় তারা। চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের চোখের চিকিৎসা দিল টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে সোমবার সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে বিনামূল্যে চিকিৎসা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ওষুধ প্রদান এবং চোখের ছানি অপারেশন সহ দেয়া হয় যাবতীয় চিকিৎসা। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। সোমবার দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে কম্বল বিতরণ করে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন। 350 জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় 19 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গা সহ স্থানীয় বাসিন্দা রয়েছেন। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।
কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিনের মতো সোমবার সকালেও জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে যায় স্থানীয় ও রোহিঙ্গা শ্রমিকরা। কয়েক ঘন্টা পর ২ শ্রমিক পাহাড় থেকে ফিরে এসে স্বজনদের জানান অপহরণ করা হয়েছে অন্য শ্রমিকদের। তবে কতজন অপহরণের শিকার হয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে অপহৃতদের পরিবারের মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা। খবর পেয়ে তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, এপিবিএন। রোহিঙ্গা ১৪ জন আর ২৭ কামত ১৩ জন, ২৬ কামের ১ জন, তাহলে আর গ্রাম আসলে ৪ জন মোটামুটি। ১৭ জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। গত ১ বছরে টেকনাফ থেকে ১৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৯১ জন স্থানীয় এবং ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। আজ সকালে ১৯ জন শ্রমিক এই পাহাড়ে জঙ্গল পরিষ্কারের জন্য আসছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তবে তাদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ডাকাত সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার রাতে আনোয়ারা উপজেলার পশ্চিম চাল এলাকার অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বাড়ির পাশে একটি পুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয় ২টি বন্দুক, ৮ রাউন্ড গুলি ও চাপাতি রামদা সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র। যশোরে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায় রোববার রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করলে ৪ জনকে আটক করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। আটকদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মিজানুর রহমান সাবেক সেনা সদস্য বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ২৩টা ৪৫-এর দিকে ডিবির এই টিমটি ওখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময়ে একদল সশস্ত্র ডাকাত দল তারা দ্রুতগতিতে হাইয়েস্ট মাইক্রোযোগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ডিবির টিমটি তাদেরকে ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আমরা জেনেছি যে ২ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছেন বলে তারা প্রাথমিকভাবে বলেছেন। নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ২ ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউসুফ মিয়া নামে একজনকে নগদ ১০ লাখ টাকা, পৃথক আরেকটি অভিযানে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল সদর উপজেলার আফজালের এলাকা ও দিলারচর এলাকায় অভিযান পরিচালনা করে এবং জরিমানার নগদ অর্থ আদায় করেন। শীতের সঙ্গে হিম শীতল বাতাসে স্থবির দিনাজপুরবাসীর জীবনযাপন। রাত এবং দিনের তাপমাত্রার তারতম্য না থাকায় শীতের প্রকোপ বাড়িয়ে দিয়েছে। কষ্টে রয়েছে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন বিরলের কাঞ্চনঘাট এলাকায়। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, ক্রমান্বয়ে দিনাজপুর অঞ্চলে শীতের প্রকোপ কিন্তু বাড়ছেই। যে কনকনে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা কিন্তু অনেকে বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ৪ ডিগ্রি সেলসিয়াস আপনার কমে এসেছে। গতকাল ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটি কমে দাঁড়িয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে বাতাসের যে তীব্রতা, গতকাল ছিল প্রতি ঘন্টায় ১ কিলোমিটার, আজকে সেটি বেড়ে ৪ কিলোমিটারে আপনার দাঁড়িয়েছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটা
98%। বিশেষ করে যে শীতের যে তীব্রতা, গতকাল কিন্তু দিনাজপুরে সূর্যের দেখা মিলেনি। আজকে ভোর থেকেই এখানে প্রচণ্ড কুয়াশা এবং বাতাসের তীব্রতার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটাকে অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমি বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকায় রয়েছি। এই এলাকা আপনি দেখছেন যে গ্রাম অঞ্চল থেকে মানুষ বিভিন্ন ছোটোখাটো যানবাহনে করে শহরে প্রবেশ করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ বা তারা কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে। দিনাজপুর অঞ্চলের যে শীতের যে তীব্রতা, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা শ্রমিক এবং কৃষি শ্রমিক এবং বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পান। আর তারা সেটি বলছেন যে যদিও শীত নিবারণের জন্য আপনার নিম্ন মধ্যবিত্ত আবার স্বল্প আয়ের মানুষের সবচেয়ে বেশি কষ্ট আমরা দেখেছি। এই মানুষগুলো শীত নিবারণের জন্য অনেকে খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করেন, আর অনেকে আপনার হকার্স মার্কেটে গিয়ে তারা গরম কাপড় কিনেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে শীতের কারণে বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি আপনার শীতজনিত রোগে আক্রান্ত হয়। এই দিনাজপুরের বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে দিনাজপুর মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতে আক্রান্তের শিশুদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে বিশেষ করে চিকিৎসকরা যেটা পরামর্শ দেন, এই শীতে যেন বাচ্চারা তারা যে গরম কাপড় এবং গরম থাকে সতর্কতার মধ্যে থাকার কথা তারা বলেছেন। আরেকটা বিষয় বলি যে ইতিমধ্যে শীত নিবারণের জন্য সরকারি বা জেলা প্রশাসন পর্যায়ে কিন্তু 13টি উপজেলায় আমরা যেটা জেনেছি যে 13,000 কম্বল তারা বিতরণ করেছেন শীত নিবারণের জন্য। তো শীতের প্রকোপ যেহেতু এটা পৌষ মাস, এটা কিন্তু ধীরে ধীরে আরও ক্রমান্বয়ে বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। দিনাজপুরের শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। রংপুরে আখ থেকে গুড় তৈরিতে ব্যস্ততা বেড়েছে চাষিদের। আখ কাটা ও মাড়াইয়ের পর কয়েক ধাপে মাঠেই তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। কৃষি বিভাগ বলছে আখের গুড়ের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কেউ আখ কাটছেন, কেউ বা বাচ্ছেন আটি, কেউ আবার মেশিনে মাড়াই করে সংগ্রহ করছেন রস। এরপর সে রস ঢালা হচ্ছে বড় কড়াই কিংবা তাওয়াতে। রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুরের বেশিরভাগ এলাকাতেই এখন চোখে পড়বে আখের রস থেকে গুড় তৈরিতে চাষিদের এমন ব্যস্ততা। আখ কাটা ও মাড়াইয়ের পর কয়েক ধাপে মাঠেই তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আমরা কার্তিক মাস থেকে অগ্রহণ পর্যন্ত লাগাই, 14 মাস পর্যন্ত লাগাই। আমরা ফির কার্তিক মাস থেকে কাটা শুরু করে দিই। মেশিনে দেয়, মাড়াই করে 2-3 ঘন্টা আগুন দিয়ে জাল দেয়। গুড়টা যখন আমরা তৈরি করি আমরা কোনো ভেজাল দিই না। ভেজাল না দেওয়ার কারণে আমাদের গুড়টা বেশি বিখ্যাত। 2020 সালে শ্যামপুর চিনিকল বন্ধ হওয়ার পর বিপাকে পড়েন এ অঞ্চলের আখ চাষিরা। তাই বাধ্য হয়ে নিজেরাই মাড়াই মেশিন বসিয়ে গুড় তৈরি করছেন। প্রতি বিঘায় 40 থেকে 50,000 টাকা লাভের আশা কৃষকের। গাছ মারণ খরচ, লেবার খরচ, এগুলো খরচ যায়, কিছু যায় আর কি প্রফিট আসে। মাড়াই করি এইভাবে বিক্রি করি, মোটামুটি আমার ইনকাম আসে। গুড় মনে করো মারি জাল দিয়ে ধীরে ধীরে ভাপে গুড়টা তৈরি হয়। কৃষি বিভাগ বলছে আখের গুড়ের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। আখ চাষ একটি লাভজনক ফসল হিসেবে তাদের কাছে পরিগণিত হচ্ছে এবং এই আবাদে যাতে উৎপাদন বৃদ্ধি পায় সেই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিতেছি। চলতি মৌসুমে রংপুরে 21,000 মেট্রিক টন আখের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নানা প্রক্রিয়া শেষে কড়াইয়ে প্রস্তুত ফুটন্ত গুড়। এরপর এই গুড় প্যাকেটজাত করে চলে যাবে দেশের নানা প্রান্তে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নজিরবিহীন অব্যবস্থাপনায় শুরু হলো বিপিএলের 11তম আসর। টিকিট না পেয়ে স্টেডিয়ামের মূল ফটক ভেঙে দেন ক্ষুব্ধ সমর্থকরা। আটকে দেওয়া হয় টিম বাস ও ক্রিকেটারদের গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। টিকিট নিয়ে অব্যবস্থাপনায় সমর্থকদের অভিযোগের তীর ক্রিকেট বোর্ডের দিকে।
কোনো সিনেমার দৃশ্য নয়, হোম অফ ক্রিকেটে এভাবেই ক্ষোভ প্রকাশ বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের। এগারোতম আসর শুরুর আগে এমন বিপত্তি স্টেডিয়ামের মূল গেটে আটকে দেয়া হয় রাজশাহীর টিম বাস। মেহেদী হাসান মিরাজের গাড়িও পড়ে বাধার মুখে। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ডের কারণ বিসিবির নতুন নিয়ম। টিকিট বুথে টিকিট নেই, নির্ধারিত ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে টিকিট। তবে সেখানেও দীর্ঘ লাইন, কেউ 5 কেউ বা 7 ঘন্টা, কারো অপেক্ষা আরো বেশি। তাও টিকিটের দেখা মেলে না। এই টিকিটের ব্যবস্থা রাখা হলেও তা বিভ্রান্তি বাড়িয়েছে আরো। টিকিট পাবলিশ হওয়ার সাথে সাথে অনলাইন ঢুকার দেখি সার্ভার ডাউন। আজকে সকালে অনলাইন করে ট্রাই করছি, সোল্ড আউট হয়ে গেছে। অনলাইনে করার চেষ্টা করছি ভাই, অনলাইনে মনে করেন যে অনলাইনে আপনার ওয়েবসাইট করে দিচ্ছে বিসিবি, মানে ওখানে ঢোকা যাচ্ছে না ভাই। অনলাইনে কাছে আবার নাকি এই জায়গা থেকে টিকিট নেওয়া লাগে পয়সা, তাহলে অনলাইনে কাটে লাভ হলো কিটা। সকাল 10টায় শুরুর কথা থাকলেও টিকিট বিক্রি শুরু হয়েছে 1.5 ঘন্টা পরে। এরপরেই হুট করে গায়েব 200 ও 300 টাকার টিকিট। 10টা আসছি, তারা বলছে আমার 11টা দিবে, তাও 200 টাকার টিকিটটা নাই। তারা বলতেছে কালকে নাকি দিচ্ছে, অথচ কিন্তু আমরা কালকে পাই নাই। আমরা যে পরিমাণ কষ্ট করেছি, আমরা মানে স্বর্ণ হরিণ পেতে এত কষ্ট হয় না। 200 টাকা 300 টাকার টিকিট, কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। এখানে সর্বনিম্ন টিকিটের কথা বলতেছে 575 টাকা। এটা কেন? ব্ল্যাকাররা 200 টাকার টিকিট 1500 1400 করে বিক্রি করতেছে। 50% ছাত্র 575 টাকা দিয়ে কি ছাত্ররা টিকিট দেখার কোনো যোগ্য আছে? যদিও সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে হারিয়ে যাওয়ার টিকিট আবারও ফেরে ব্যাংক বুথে। কর্তৃপক্ষ দায় চাপিয়েছে বোর্ডের ওপর। যদিও বিসিবির তরফ থেকে টিকিট নিয়ে এমন লঙ্কাকাণ্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ মিনারে আজ বিকেলে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানালো সার্জিস আলম। জুলাই আন্দোলনের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামেন মাদ্রাসা ছাত্ররাও। বড় ভূমিকা রাখেন যাত্রাবাড়ি এলাকায়। আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যাশা স্বজনের। দেশের রাজনীতিতে অবিস্মরণীয় বছর 2024। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার শাসনামলের অবসান। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা। নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। শেষ অবকাঠামো নির্মাণ কাজ। সরাসরি রফতানিতে বাড়বে ব্যবসার পরিধি, চাঙ্গা হবে অর্থনীতি। রিক্সা ভ্যান এই দিক দিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয় এখানে। গেটের খুব প্রয়োজন, এখানে কেউ খোঁজও নেয় না বা এখানে কারো কোনো গুরুত্ব নেই। দেশের রেল ক্রসিংগুলো মৃত্যু ফাঁদ। বেশিরভাগই যেন নেই গেট ও গেটম্যান। রংপুরের 8 জেলায় 1500-র বেশি পুরোপুরি অরক্ষিত। ঘটছে দুর্ঘটনা, বারবার অভিযোগ করেও মিলছে না সমাধান। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।